হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আবারও উপস্থিত হলাম রহস্যরাজ চ্যানেলের পক্ষ থেকে। সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। তো বন্ধুরা, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন যে লাশের গাড়ির একটি গল্প। এর আগে একটি লাশের গাড়ির গল্প দিছিলাম, তো গল্পটা ভালো সাড়া ফেলেছিল, যার কারণে আবারও অনেকেই কমেন্টে রিকোয়েস্ট করেন লাশের গাড়ির একটি গল্প। তো অনেক কষ্ট করে গল্পটি আমরা সংগ্রহ করলাম। তো এই ঘটনাটা আমাদের নওগাঁ জেলা এক বড় ভাই মাইক্রো চালাতো, তার সঙ্গে এই ঘটনাটা ঘটে গিয়েছিল। তো চলুন সেই গল্পটি। তো ঘটনাটা এরকম ছিল, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল থেকে যাবে লালমনিরহাট পাটগ্রাম, তাদের সঙ্গে ভাড়া চুক্তি হয়, সবকিছু ঠিকঠাক হয়ে লাশটি তারা মর্গে থেকে যখন নিয়ে আসে, একজন চলে গেছিল ছাড়পত্র আনার জন্য, গাড়িতে লাশ উঠানো হয়, উঠানোর পর ছাড়পত্র আনতে একটু দেরি হয়। তো যার কারণে সেই লাশটাকে তারা সুন্দরভাবে সম্পূর্ণ কিছু সাজায় না। কিন্তু এই লাশটি যেটা যাচ্ছে সেটা ছিল একটা মাইক্রো, আর সেই সময় ফ্রিজিয়ান গাড়ি ছিল না সচরাচর। তো যাই হোক বন্ধুরা, হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে আসে তখন তারা সম্পূর্ণভাবে রেডি হওয়ার পর ড্রাইভারের সঙ্গে কে যাবে, ড্রাইভার বলে আমার সঙ্গে কে যাবে। তো তখন তারা 3-4 জন ছিল। তো বলতেছে আপনাদের মধ্যে কেউ একজন আসেন, আমি তো বাড়ি আপনাদের চিনবো না, আমার তো ঠিকানা বললেন, সেই অনুযায়ীতে আমি একাকি যেতেও পারবো না, যেতে পারবো কিন্তু আপনাদের বাড়ি চিনবো না। তো যে পরিবারের লোক ছিল তার নাম হচ্ছে পারে মোস্তাক ভাই, এবং যে ড্রাইভার ছিল সে হচ্ছে রহমত ভাই। তো দুইজনে উভয়ে তখন পাশাপাশি বসার পর তারা গাড়ি হাসপাতাল থেকে ঘুরে মেন রোডের উদ্দেশ্যে যখন বের হয়ে যায়, তো মেন রোড থেকে কিছু দূর যাওয়ার পর তখন সে গাড়িতে তখন একটা ছুরা লাগায় দেয়। আগেকার সময় যে ক্যাসেটগুলো পাওয়া যেত টেপ রেকর্ডার, সেটা বক্সে ছিল, এবং সেটা যখন লাগায় দেয় সে দোয়াটি ছিল ইয়াসিন সূরা। তো ইয়াসিন সূরা যখন লাগায় দেওয়ার পর তারা এই দোয়াটি শুনতে শুনতে তারা যায়। আগেকার সময় রাস্তাটা ছিল সিঙ্গেল, মানে খুব বেশি চওড়া ছিল না। আপনারা অনেকেই দেখছেন যে আগেকার সময় রাস্তাঘাট এইরকম চওড়া ছিল না। আর এই যে লাশটা যেটা যাচ্ছে তখন সালটা ছিল আনুমানিক 4 থেকে 5। তো ঠিক তখন তারা ওই উদ্দেশ্য তখন রওনা দেয়, দোয়া শোনে, এবং তারা শুনতে শুনতে ড্রাইভিং করতে করতে এক পর্যায়ে তখন সেই সময় বড়দিন, সন্ধ্যা 7টা 7:30টায় তখন মাগরিবের আজান দিত। এরই মধ্যে গাড়ির টানে তারা বগুড়া পার হয়ে চলে যায়। বগুড়া পার হয়ে যখন যায় প্রায় আধা ঘন্টা 45 মিনিট পর দোয়া এক পৃষ্ঠায় শেষ হয়, আর এক পৃষ্ঠায় তখন তারা পুনরায় লাগায় দেয়। তো লাগায় দেয়, দিতে দেওয়ার পর তারা বগুড়া পার হয়ে পীরগঞ্জ যায়, পীরগঞ্জ থেকে কাউনিয়া, এরকম ভাবে তারা চলে যায়। যাতে যখন রাত 8টা বাজে তখন তারা একটা জায়গা দেখে তারা হালকা একটু নাস্তা করার জন্য গাড়িটা ব্রেক করে। তো নাস্তা করার পর তো সেখানে আবার গাড়িতে ওঠে। মোস্তাক ভাই তখন পকেটে কিছু সিগারেট তুলে নেওয়ার পর তখন দুইজনে চলে আসার পর গাড়িতে ওঠার পর স্টার্ট করে প্রায় 1.5 কিলো যাওয়ার পর হঠাৎ করে তখন একটা কেমন জানি কান্নার আওয়াজ আসতেছে, করে একটা কান্নার আওয়াজ আসতেছে। তো তখন সে মোস্তাক ভাই একটু লক্ষ্য করে কেমন যেন একটা কান্নার আওয়াজ আসতেছে। তখন সেই রহমত ভাইকে বলে, গাড়ি থেকে কেমন যেন একটা কান্নার আওয়াজ আসতেছে, আপনি কি জিনিসটা লক্ষ্য করেছেন? তো বলতেছে না, আমি তো এখনো আওয়াজ, কোনো শব্দ সারা এখনো পাইনি। তো বলতেছে একটু কান মেলে দিয়ে একটু ভালোভাবে শোনেন তো। তো তখন সেও একটু অনুভব করে কেমন যেন একটা হো 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 করে একটা আওয়াজ আসে কান্নার। বিষয়টা একটুখানি উপলব্ধি করে, বলতেছে হয়তো বা গাড়ির চাকাত কোনো টেপ এরকম বাঁধা আছে। তো বলতে থাক, ওগুলো বাদ দেন। এই কথা বলার পর তখন সামনের দিকে দেখে এবং ড্রাইভিং করে। তো করতে করতে এক পর্যায়ে তখন সে কান্নার আওয়াজটা হঠাৎ করে বেশি হয়ে যায়। বেশি যখন হয়, সেই মোস্তাক ভাই তখন হঠাৎ করে তখন এরকম পিছনে যখন ফিরে দেখে তখন এই রকম সময় ঠিক এই টাইম, মানে এইরকম পিছনে ফিরে দেখে, ঠিক ওই সময় রহমত ভাই দেখতেছে সামনের দিকে যে একটা ট্রাককে একটা বড় নাইট কোচ গাড়ি ওভারটেক করতেছে। আর ওভারটেকটা এমনভাবে করতেছে, মানে সাইডে যে জায়গা হয়তো বা 1-1.5 হাত জায়গা আছে, কিন্তু ওই অবস্থায় যদি গাড়িটা যদি সামনের দিকে গতিতে টানে তাহলে এই গাড়িটার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। তো ঠিক সেই সময় এই মোস্তাক ভাই তখন পিছনে এইরকম করে তাকে দেখে, ওরে বাবার করে চিৎকার করে ওঠে। তখনই হঠাৎ করে গাড়ি ব্রেক করে। আর ওই নাইট কোচটা তখন মানে রানিং যদি থাকতো মাইক্রোটা, তাহলে সে সামনের দিকে নির্ভয়ে, মানে কোনো গাড়ির সাথে ঘেঁষনা বা আঘাত পেত না। তো তখন সেই নাইট কোচ গাড়িটা তখন যখনই আসার পথে বাম দিকে যখন মোটর লাই, তখন তার পিছনের অংশটা, বাসের পিছনের অংশটা লেগে তার একটা গ্লাস ভেঙে যায়, হেডলাইটের গ্লাসটা একটু ভেঙে যায়। যাওয়ার পর সামনে যে আপনার ডালা আছে, মানে গেট আছে, গেটে হালকা করে একটু ঘেঁষটা খায়। তখন সেই গাড়ি যখন ক্রসিং করার পর তখন
রহমত ভাই মোস্তাক ভাইকে বলে, কি হয়েছে, আপনি এরকম ভাবে চিৎকার করলেন কি জন্য? এখনই তো আমরা 2 মানুষই তো মারা যেতাম, এমন ভাবে আপনি চিৎকার করেছেন, মনে হয় যে কি জানি হয়ে গেল। তখন বলতিছে যে ভাই পিছনে দেখি লাশ উঠে বসে থাকে কাঁদতিছে। তো পিছনে তখন দেখে যে সেই লাশ, যেরকম লাশ ঠিক সেই রকমই আছে, কিন্তু পায়ের থেকে তার বুক পর্যন্ত কাপড় আছে, আর মুখ দিয়ে ঢাকা ছিল, এই মুখ ঢাকা তার নাই। তখন সেও একটু দেখে, দেখার পর মাথা বের হয়ে আছে, যে বলছে ভাই এটাই তো কথা, লাশটা তো আমরা 2 জনেই তো ঢেকে নিলাম, তো বাতাসে উড়ে যেতে পারে হয়তো বা এরকম। তো এই কথা বলার পর তখন বলতেছে ভাই যেটাই হোক আপনি দয়া করে এইরকম ভাবে চিৎকার করবেন না, এই রাস্তাটা সিঙ্গেল, দেখতেছেন তো যে সরু রাস্তা, এক গাড়ি আরেকটা গাড়ি ওভারটেক করেছে, ওভারটেক করার মতো সময় যদি এরকম যদি ঘটনা ঘটান তাহলে 2 জনেই তো মরে যাওয়া লাগবে ভাই। এই কথা বলার পর তারা সামনের দিকে আবারও অগ্রসর হয়, গাড়ি স্টার্ট দেয়, দেওয়ার পর আবারও বেশ কিছু দূর যায়, তখন সেই ছুরাটা লাগায় দেয় এবং শুনতে প্রায় আধা ঘন্টা পর হঠাৎ করে কে যেন আসে, সে মাইক্রো ছাদের উপর এরকম থাপ থাপ করে বাড়ি মারিচ্ছে হাত দিয়ে। তো তখন মোস্তাক ভাই বলতেছে ভাই মাইক্রো ছাদের উপর শব্দ হচ্ছে কিসে? হচ্ছে দেখেন মনে হচ্ছে কেউ যেন হাতুড় দিয়ে বাড়ি মারিচ্ছে। তো বলতেছে যা হয় হোক সমস্যা নেই, আমাদের তো ক্ষতি হচ্ছে না, যা হয় হোক পরে দেখবো। তো কথা বলার পর তখন সেই তার মতো করে গাড়ি ড্রাইভিং করতেছে এবং সে একটা সিগারেট জ্বালায়, আর তারা ভিতরে গাড়ির ভিতরে যে মানে দোয়াটা শুনতেছে, সেই ছুরাটা শুনতেছে, এই ছুরাটা শুনতে এক পর্যায়ে সেই টেপ রেকর্ডারের পুলি যেটা আছে, ছোট্ট একটা পুলি, এই পুলির সঙ্গে ফিতাটা প্যাঁচ লাগে, ফিতাটা পেঁচে ভিতরে জড়ো হয়ে যায়, যার কারণে সে ফিতা মানে টেপ রেকর্ডার বন্ধ হয়ে যায়। আর মোস্তাক ভাইয়ের সিগারেটটা এই ফাঁকে খাওয়া শেষ হয়ে যায়, কিন্তু যখন সিগারেটটা হাত থেকে ফালায় দেয় এর মিনিট 5 পর সেই লাশটি এমনভাবে মানে চিৎকার করে উঠলো, কেমন জানি ভিতরে একটা আওয়াজ, যে জিনিসটা আমি আপনাদেরকে হয়তো বা বলে বোঝাতে পারতেছি না, আওয়াজটা ভিন্ন ধরনের একটা ছিল, একটা তীব্র চিৎকার করে ওঠে, আর তার নিজের হাত এইরকম করে টানে, মনে হচ্ছে চামড়া ছিঁড়ে ফেলবে, এরকম করে টান মারিচ্ছে হাতের থেকে, হাতে রক্ত ছিটছির করে উঠিচ্ছে, গাড়িতে রক্ত ভরে যাচ্ছে, এরকম করে টান মারিচ্ছে, গাড়িতে রক্ত ভরে যাচ্ছে, মনে হচ্ছে হাতের চামড়া তার নখের সঙ্গে লেগে আছে। এক পর্যায়ে যখন তার নিজের মুখ এইরকম করে টানে যখন আঁচড় মারে, ঠিক সেই সময় মোস্তাক ভাই লুকিং গ্লাসে দেখে তার এই অবস্থা যখন দেখে মোস্তাক ভাই, তখন ঠিক ওই মোস্তাক ভাই পুনরায় আবার তার মনে করেন যে সেন্সলেস অবস্থা, আবারও পুনরায় দিশা না পায় চিৎকার করে ওঠে, আর মানে তখন হাত পাও তার থর করে কাঁপতে থাকে। তো তখন সেই রহমত ভাই বলে কি হয়েছে, আপনি চিৎকার দিয়ে উঠলেন আবার? পিছনে দেখেন ভাই আমি ড্রাইভিং করছি, পিছনে তাকান যাবে না, লুকিং গ্লাসে দেখেন। তখন সেই রহমত ভাই লুকিং গ্লাসে দেখে যে এরকম হাত পা ছিঁড়ে, এরকম মানে হাত ছিঁড়ে ফেলিচ্ছে, আঁচড় মারিচ্ছে, ছিঁড়ে ফেলিচ্ছে, রক্ত ছিটছিট করে উঠেছে, এরকম হাত টান মারিচ্ছে, রক্ত ছিটছিট করে উঠেছে, মুখ এরকম করে টান মারা, আঁচড়ের দাগ, নিজের মুখ চোখ নিজে আঁচড়ে ফেলেছে, এইরকম একটা দাগ যখন দেখে সেই রহমত ভাইয়ের হাত পাও তখন থর করে কাঁপা শুরু করে। ইতিমধ্যে তখন আবারও সেই একই রকম এক ঘটনার মধ্যে পড়ে যায়, সামনে আছে খাদ, বাম দিকে একটা খাদ এবং একটা গাছ ছিল, সামনে ভাঙা রাস্তা, এইরকম পড়ে যায়। তখন আবারও পুনরায় 2টা গাড়ি ক্রসিং করেছে, সে দিশা না পায়, সে কোনো কুল কিনারা না পায়, গাড়িটা হালকা করে বাম দিকে চাপায় দেওয়ার পর, কেননা বাম দিকে একটা গাছ দেখতে পায়, সে বাম দিকে যখন হালকা করে গাড়িটা চাপায় দেয়, তারপরেও সে একটা ট্রাক আসে, তখন পিছন থেকে তাক এমনভাবে চাপ দেয়, পিছনে যে চাকাটা ছিল ওখানে গাড়িটা জোরে একটা ধাক্কা লাগে, পিছনে দিয়ে ধাক্কা লাগার পর পিছনে ডোব খায়, প্রায় এরকম এক হাত গাড়ির ভিতরে বসে যায় এবং পিছনে যে ঢাকনাটা থাকে সেটা আলোক হয়ে যাওয়ার কারণে পিছনে মানে ঢাকনাটা খুলে যায়। আর যখন গাড়িটা চাপ খায়, পুরা গাড়ি এরকমভাবে দুলে ওঠে, মনে হয় যে গাড়ি বাম সাইডে পোল্ট্রি খেয়ে যাবে, এইরকম অবস্থা। তো যখন বাম দিকে ক্যাচ হয়ে যায়, তখন সে গাড়ির যে লাশ রাখার ট্রলিটা, ওটাও তখন ওই সাইডে গড়ে চলে যায়। ট্রলিটা যখন নিচে পড়ে যায়, তখন যাওয়ার পর সে লাশটা প্রায় 2-3 হাত দূরে গড়তে চলে যায় এবং ট্রলিটা আর এক জায়গায় ছিটকে পড়ে যায়। এই অবস্থায় তখন সেই রহমত ভাই বলতেছে দেখ আল্লাহ নিজে হাতে বাঁচালো। গাড়ি থেকে তখন নামে দেখে তার পিছনের অংশটা
এক হাতের মতো একদম ভিতরে ঢুকে গেছে। এই জিনিসটা দেখার পর রহমত ভাই তখন তো সে আরো দিশেহারা হয়, তখন বলে যে বড় ভাই নিচে নেমে আসেন তো। কি হয়েছে? করছে লাশ নেই। এই কথা বলার পর তখন সেও তাড়াহুড়াকে নিচে নেমে আসে, আসার পর দেখে যে লাশ আর নাই। তাড়াহুড়া করে সে লাশটাকে খোঁজে, তখন এক পা দু পা করে সামনে যায় দেখে যে লাশটা রাস্তার থেকে 3-4 হাত দূরে মানে গড়তে গড়তে পড়ে যায়, উপর হয়ে আছে। আর সেই ট্রলিটা সামনের দিকে আগায় আরো একটু দূরে, ওটাও এরকম উল্টা হয়ে আছে। সেই রহমত ভাই এক পা দু পা করে লাশের কাছে যায়, যে সেও ভয় করতেছে, কেননা সে যে জিনিসটা দেখলো। তো সে আল্লাহ বিল্লাহ করতে করতে এক পর্যায়ে যখন সে লাশের কাছে যায়, যাওয়ার পর লাশটাকে ধরে যখন উপর মুখ করে মানে লাশটাকে তার দিক করে নেয়, তখন দেখে লাশের কোনো শরীরের চিহ্ন পর্যন্ত নেই। যে লাশ নিচে হাতে এরকম আঁচড় দিল, গা হাত পা আঁচড়ালো, এগুলোর কোনো চিহ্ন নেই। শুধুমাত্র একটা চিহ্ন ছিল তার কপালে, যে ওই যে গড়তে গড়তে উপর হয়ে গেছে একটা ঢ্যাল এই কপালে, মানে এই দিকে ফুটে একটু আঁচড়ে গেছে। তো তখন সে মোস্তাক ভাইকে বলে বড় ভাই লাশটাকে ধরেন। হচ্ছে যে লাশটাকে তো ধরবো, আগে ট্রলিটাতে নিয়ে আসি। এই কথা বলার পর তারা সেটা নিয়ে আসলো, নিয়ে আসে মাইক্রো ভিতরে সাজানোর পর তখন সে লাশটাকে মানে বলতেছে আপনি এসে ধরেন, দুই ভাই মিলে তুলি। মোস্তাক ভাই এতটা ভয় করেছে মানে লাশটার কাছে যাবে, সে ভয় করে এরকম ভাবে কাঁপতেছে। এই কথা বলার পর তখন বলতেছে তাহলে আপনি মাথার দিকে ধরেন, আমি পায়ের দিকে ধরি। দুইজন মিলে সে লাশটাকে আবার পুনরায় ট্রলিতে তোলার পর পিছনে ঢাকনাটা যতই লাগায় তত মনে করেন যে খুলে আসে, কেননা সেই জায়গাটা মায়ের খেয়ে গেছে, লকটা বের হয়ে গেছে, যার কারণে তখন বলতেছে আপনি ঢাকনাটা ঠাসা দিয়ে ধরেন, আমি ভিতরে দড়ি দিয়ে বাঁধতে। তো এরকমভাবে তারা এক পর্যায়ে বুদ্ধি করে তারা বান্ধা কমপ্লিট করে তারা আবারও পুনরায় সেই উদ্দেশ্যে রওনা দেয়। দেওয়ার পর তখন সেই রাস্তাগুলো লালমনিরহাট পৌঁছে গেছে। যাওয়ার পর যখন পাটগ্রাম ঢুকবে, সেই সিঙ্গেল রাস্তা, ঢালাইয়ের রাস্তাও ছিল না, তখন হেয়ারিং রাস্তা ডট করিচ্ছে। ঠিক তখনই এই কাঁপাকাঁপি করতে করতে সেই ট্রলিটা আবারও পুনরায় লাশটা থাপ করে পড়ে যায় নিচে। তখন বুঝতে পারেনি না বোঝার কারণে তারা গাড়ি যখন টানতেছে তখন ওই লাশ বারবার করে এরকম মানে কাঁপাকাঁপি করিচ্ছে। তখন লুকিং গ্লাসে সেই রহমত ভাই দেখে লাশটা নিচে পড়ে যায় এরকম থপ মানে রাস্তাও কাঁপতেছে, যেহেতু চাকাটা কাঁপতেছে, 4টা চাকা হেয়ারিং রাস্তার উপর যখন যায় গাড়ি এমনি ঢট করে কাঁপে, ঠিক লাশটাও এরকম ভাবে কাঁপতেছে। তখন মনে করে যে মানে এটাও মনে হচ্ছে মনের সন্দেহ, লাশটা কাঁপাকাঁপি করে। তো সেও একটু বিস্মিত হয়, কেন লাশ রাখলাম ট্রলির উপর, সে লাশ পড়ে গেল নিচে। বেশ মনের ভুল, পরপর 2বার এইরকম ঘটনা ঘটে গেল, এড়ায় যায়। যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর তখন আবারও দেখে যে লাশটা ওই রকম ভাবে থর করে কাঁপতেছে। তখন সে আবারও গাড়ি পুনরায় ব্রেক করে পিছনে যখন তাকায় দেখে, তখন দেখে যে হ্যাঁ সত্যি সে লাশটা পড়ে আছে। তখন আবারও সামনের দিক থেকে পিছনে আসে লাশটাকে সুন্দর করে তোলার পর তারা এরই ফাঁকে যে গল্পগুলো বলে যে আচ্ছা এই লাশটা যে মারা গেছে সেটা কিভাবে। তো তখন সেই জিনিসটা বলে যে ভাই এই লাশটা যে ব্যক্তিটা যাকে দেখতেছেন এ একটা সরকারি কর্মকর্তা ছিল, আর সে বগুড়াতে জব করতো, ট্রান্সফার নিয়ে এখানেই থাকতো। তাহলে এটা কিভাবে হলো? তো তখন বলতেছে যে ভাই এটা তার পরিবারে একটা ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব, তার স্ত্রীর সঙ্গে সবসময় দ্বন্দ্ব লাগে থাকতো, সন্দেহ করতো, যার কারণে সে সন্দেহ এবং এই মানসিক টর্চার এই জিনিসগুলো সহ্য না করতে পারে, সে নিজের জীবনটা নিজেই পরিত্যাগ করে। তবে হামেশা সাধারণত আমি এই পরিত্যাক্ত, যেহেতু নিজের জীবন নিজে পরিত্যাগ করেছে, এই পরিত্যাগ দেহর মানে এটাই আমার প্রথম ভাড়া। আমি এর আগে মানুষের মুখে থেকে শুনেছি, কিন্তু এরকম ঘটনা আমার ঘটেনি, কিন্তু আজকে আমার সাথে সত্যি সেই জিনিসগুলো ঘটলো। তো এইরকমভাবে গল্প করতে এক পর্যায়ে তখন তারা সে বাড়ির দিকে যায়। বাড়ির রাস্তার থেকে সামান্য কিছু দূর বাড়ি, সামান্য বলতে 50 গজ গাড়ি ঢুকবে এরকম। তো তখন গাড়ির হরেন যখন দেয় তখন বাড়ি থেকে লোকজন বের হয়ে আসে, আর আসার পর কিছু লোকজন এসে হাউমাউ করে কান্নাকাটি করে। তখন বাজে রাত আনুমানিক 3:30। তো তখন তারা গাড়ির দিকেও দেখে, তাদের দিকেও দেখে, বাবা গাড়ির এই অবস্থাকে। তখন সে মোস্তাক ভাই জড়ায় ধরে বলে যে আজকে আমরা নিজে হাতে আল্লাহ আমাদেরকে বাঁচাচ্ছে, পরপর 2-2বার এইরকম ঘটনা আমাদের সাথে ঘটে গেছে। তো কোচে যাক আল্লাহ বাঁচাচ্ছে, যেহেতু একটা মরাল নিয়ে আসছে, তারপরে যদি এই ঘটনা ঘটতো তাহলে আরও আমাকে পরিবারের শোক রাখার জায়গা যেত না, মানে এতটাই শোক আহত হতাম যে শোক কাটে উঠতে পারতাম না। তো তখন সবাই হাউমাউ করে কান্নাকাটি করে। এক পর্যায়ে সে লাশটাকেও নিচে নামায়
ধোয়ানোর জন্য, তখন সেই রাতেই ধোয়ানোর লোকজনের ব্যবস্থা করে ধোয়ায় ফেলে। আর ড্রাইভারটাকে তখন সে রাতে ওখানে থাকতে বলে যে ভাই আপনি আজকে রাতটা এখানে নাইট হল্ট করে যান, যেহেতু আপনিও এটা শিকার হয়ে গেছেন, সেহেতু আজকে আপনি নাইট হল্ট করেন, করে আপনি কালকে সকালে আল্লাহ দিলে চলে যান ভাই। তো তখন বন্ধুরা সেই মোস্তাক ভাই তখন তাকে যেতে দেয় না, তাকে নাইট হোল্ড করতে বলে। সেই ড্রাইভারটি তার কথা মতো ওখানে নাইট হোল্ড করে তখন সে পরের দিন জানাজা শেষ করে একবারে তখন তারপর সে গাড়ি নিয়ে বের হয়ে চলে আসে। তো বন্ধুরা এই ছিল আমাদের গল্প। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের জীবনে যদি এইরকম কারো কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই সেটা আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন, অথবা আপনি নিজে রেকর্ড করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।